আমরা বর্ধমান থেকে 222.5 কিলোমিটার দূরে এসে এই দেওঘরে শ্রী শ্রী মোহনানন্দ মহারাজের আশ্রম, অ্যাকচুয়ালি এটা বালানন্দ মহারাজ মানে ওনার গুরু ছিলেন, তার নামই এখানে আছে। তা অপর্ণা শ্রী শ্রী মোহনানন্দ মহারাজের শিষ্যা বলে এখানে পারমিশন হলো থাকার। অ্যাভারেজ দিল 20.5 কিলোমিটার পার লিটার। বালানন্দ আশ্রমে এইখানে আমাদের দেওঘর শ্রী শ্রী বালানন্দ মহারাজের আশ্রম এর এই ঘর তোমাদের আগের এপিসোডে দেখিয়েছি। তোমাদের দেখাই যে এর সামনে একটা ব্যালকনি আছে, দেখো এখান থেকে মোহন মন্দির দেখা যাচ্ছে। আর এই বিল্ডিংটার নিচেই কিন্তু ক্যান্টিন আছে গেস্ট হাউসের। পার্কিং এ গাড়ি রেখে আমরা একটুখানি আশ্রম ঘুরে দেখছি। প্রথমেই আমরা এসে গেলাম বালেশ্বরী মন্দির, যেখানে বড় মহারাজ অর্থাৎ শ্রী শ্রী বালানন্দ মহারাজজি ত্রিপুরেশ্বরী মা তাকে পুজো নিজে হাতে পুজো করতেন। সেই মন্দির দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি। সামনে দেখো কি সুন্দর বড় একটা ঘন্টা। একটা জিনিস দেখাই, অপর্ণার হাতে খড়ি হয়েছিল এই মন্দিরে বসে মহারাজজির কাছে, মোহনানন্দ মহারাজজির কাছে। এই যে ঘরটি দেখছো, এই ঘরে আমার ছোটবেলায় মহারাজের কাছে হাতে খড়ি হয়েছিল। কত স্মৃতি জড়িয়ে আছে, তাই বারবার এখানে ছুটে আসি। এইদিকেও একটা এন্ট্রান্স, এদিকেও আসা যায়। আর এই ছোট ছোট ঘরগুলোতে সব সাধুরা থাকেন। এদিকে এই যে এই ঘরগুলো আগে সাধুরা থাকতেন। শ্রী শ্রী মোহনানন্দ মহারাজের এই শিব মন্দির, তার পিছন দিক থেকে একটু দেখানোর চেষ্টা করছি। এক অদ্ভুত অনুভূতি হচ্ছে বন্ধু, যে জায়গায় একসময় সাধু সন্তরা এসে থাকতেন সেইখানে আমার মতো একটা ঘোর সংসারী বিচরণ করে যাচ্ছে। এই যে এর ভেতর দিয়ে একটু দেখানোর চেষ্টা করি। ছোট ছোট এরকম ঘর, এই ঘরের মধ্যে কোনো এক সময় সাধুরা সব থাকতেন। ছোট জানলা এখানে, ওদের মেন ভেতরে একটা কিছু আছে। আর এই ছোট ছোট ঘর থাকতো, তার কত কষ্ট করে তারা এখানে থাকতেন। দেখো তোমাদের একটা দেখালাম, এই যে এখন সব এখানে সব ফাঁকা নিয়ে। এই ঘরটা আরো ছোট। এই যে নিম গাছটা অনেক প্রাচীন গাছ, এটা কিন্তু এরকম ছিল, একটা গোল মতন ছিল। প্রাচীন নিমের বেদি গোল কি চৌকি ছিল সেই তর্কে না গিয়েও আমরা তোমাদের একটা তথ্য দিচ্ছি যে কলকাতার পাথুরিয়া ঘাট রাজবংশের রানী চারুশীলা ঘোষ, তার স্বামী অক্ষয় ঘোষ ও পুত্র যতীন্দ্র ঘোষের অকাল মৃত্যুতে শোক বিহ্বল হয়ে গৃহত্যাগী হন এবং দেওঘরে তপোবন পাহাড়ে গুরু বালানন্দ ব্রহ্মচারী শরণাপন্ন হন। তখন গুরুদেবের উপদেশে নওলক্ষা মন্দিরটি প্রতিষ্ঠা করেন। বন্ধুরা, তোমাদের নওলক্ষা মন্দির দেখাবো, ডিটেলস বলবো, কিন্তু চারুশীলা দেবীর মূর্তির পাশে একটি রথ দেখেছো, এটি অনেক অনুষ্ঠান করে রথের দিন বের হয়। এখানে মহারাজজির সমস্ত যে গাড়িগুলো ব্যবহার করতেন, গাড়িগুলো এখানে আছে। এটা কি বলে দাও? এটা হোমকুণ্ড। এটা হোমকুণ্ড। এখানে সব আগেকার যজ্ঞ হতো, এখনো যজ্ঞ হয়। আগে যজ্ঞ হতো, এই যজ্ঞ মণ্ডপ আছে, এখানে যজ্ঞ হয়, চিরকাল ধরে এখানে যজ্ঞ হয়। পারমিশন নিয়ে এই হোমকুণ্ডের পবিত্র স্থান তোমাদের দেখানোর চেষ্টা করছি। এইটা হোমকুণ্ড, এইখানে হোম করা হতো। মহারাজ যখন ছিলেন এখানে বসতেন, এটা বসার জায়গা আছে। জানি না তোমাদের কেমন লাগছে, এটা খুব শান্ত পরিবেশ। ইতিমধ্যে আমরা এসে গেলাম, এটা বালেশ্বরী শ্যামা। এখানে এই মন্দিরটা কিন্তু অনেক আগে এটা ছিল না, পরবর্তীকালে এটা হয়েছে। দেখে নাও, এর যেরকম এদিকে একটা রাস্তা ছিল আগে, এখন বন্ধ হয়ে গেছে বেরোনো। যাই হোক, আমরা আবার ঘুরে দেখাই। হোমকুণ্ড এবং শিব মন্দিরের পাশ দিয়ে রাস্তায় এগিয়ে যাচ্ছে, ওই সামনেই দেখতে পাচ্ছ। এটা হচ্ছে রাম দরবার। রাম দরবার হচ্ছে ভগবান রাম, সীতা, লক্ষ্মণ, আর এখানে এটা বলুন, আগে কি হতো মহারাজজি যখন এখানে মহারাজজি যখন হতো তখন প্রণাম হতো আর হল হতো।
হরিলুট হতো এখানে রং দোলের সময় উপর থেকে মহারাজ কিচকিরি করে রং দিতে। হ্যাঁ হ্যাঁ সে হতো এইখানে। এটা মোহন মন্দির। আশ্রমের পবিত্রতা বজায় রেখে শ্রী শ্রী বালানন্দ ব্রহ্মচারী তার শিষ্য শ্রী শ্রী মোহনানন্দ ব্রহ্মচারীর এই ঘরের কিছু কিছু জিনিস এগুলো দেখাতে চাইছি, যার জন্ম হয়েছিল 17 ডিসেম্বর 1904 কর্ণগড়, মেদিনীপুরে। পরবর্তীকালে দেহ রেখেছেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসির রিভার পার্ক হাসপাতালে 1999 খ্রিস্টাব্দের 29 আগস্ট। শ্রী শ্রী মোহনানন্দ ব্রহ্মচারী ছিলেন একজন ভারতীয় বাঙালি ধর্মগুরু ও যোগী পুরুষ, যিনি শ্রী রাম নিবাস ব্রহ্মচর্য আশ্রমের দ্বিতীয় মহন্ত বা প্রধান ছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রে শ্রী শ্রী মোহনানন্দ মহারাজজি দেহ রাখার পর তার অস্থি কলস এনে এই মন্দিরে স্থাপন করা হয় এবং এই মন্দিরের ঠিক উল্টো দিকে তোমাদের দেখাচ্ছি, সামনে দেখবে ওখানে মোহন মন্দির বলে নতুন আরেকটি মন্দির, যেটা প্রতি সন্ধ্যায় এখানে নাম গান করা হয়। দরজাটা দেখো একবার, পাথরের এই মন্দির, পুরো পাথরের। আর দরজাটা তোমরা দেখো, মন্দিরের কাজ দেখো। আমি তোমাদের মন্দির দেখাচ্ছি, মন্দিরের কাজ দেখানোর জন্য। আর এই সামনে দেখো, এই মোহন মন্দিরে প্রতি সন্ধ্যায় গুরুদেবের নাম কীর্তন হয়। মন্দিরের ভাস্কর্য অতুলনীয়, বিভিন্ন দেবদেবীর মূর্তি এখানে আছে। প্রথমেই ঢোকার আগে লক্ষ্মী ও গণেশের মূর্তি আমরা দেখেছি, এরপর দেখব দেওয়াল জুড়ে দরজার ওপরে কোথাও সরস্বতী, কোথাও গণেশ, কোথাও লক্ষ্মী, কোথাও শিব, বিভিন্ন মূর্তি এখানে আমরা দেখব। আমরা চলো একটু মন্দিরটা প্রদক্ষিণ করি, করে এটা দেখি এর চারিদিকে কি আছে। এই মন্দিরের ভেতরটা তো এখন বন্ধ দিনের বেলায়, সন্ধ্যেবেলায় ওটা নাম গান হবে, সেই সময় খোলা হবে। এইদিকে দেখো, এখানেও একটা এন্ট্রান্স আছে, বাঁ দিক দিয়ে ঢোকা যায়। দরজা বেশ চওড়া দরজা, আর ডান দিকে দেখো বাগান, সুন্দর একটা বাগান তৈরি হয়েছে, আর কিছুদিনের মধ্যেই ফুলে ফুলে ভরে যাবে। আর দূরে রাস্তা যাচ্ছে, ডান দিকে নলাক্ষা মন্দির, আর বাঁ দিকে হচ্ছে বাবা বৈদ্যনাথ মন্দির। খুব বিজি রাস্তা, দেখতেই পাচ্ছ। মোটামুটি বড় বড় বাস না গেলেও গাড়ি, মোটরসাইকেল এগুলো ইত্যাদি যাচ্ছে। আর সামনে এই বাগান, আর ওই যে সামনে দেখতে পাচ্ছ হলুদ রঙের, ওটা গেস্ট হাউস, ওখানেই আমরা আছি। আর এখানে দিনের প্রসাদ আমরা পাচ্ছি, রাতে আমরা ওখানে ওই গেস্ট হাউসের ওখানে ক্যান্টিনে খাওয়া দাওয়া করে নিচ্ছি। এই মন্দিরের চারিদিকে বাতি স্তম্ভ গুলো তোমরা দেখো কি সুন্দর লাগে রাত্রিরে যখন আলো জ্বলে। এই মোহন মন্দির থেকে নেমে যাচ্ছি, নেমে একটু কর্নার থেকে তোমাদের এটা একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নাও এটা কেমন লাগছে। সামনে বাগানে ফুল ফুটছে, আস্তে আস্তে আরো ভরে যাবে ফুলে ফুলে। আর এখানেও একটা দেখো ঘন্টা এখানে আছে, গেটটা সামনে। তোমরা দেখতে পাচ্ছ, গেট থেকে ওই প্রাচীন নিম গাছ। এইখানে মন্দির প্রথমে এই চাতালের পাশেই দেখতে পাবে। আর এইখানে কিছুটা আধুনিকতার ছোঁয়া হলেও এর মধ্যে একটা সাধু সন্তদের ব্যাপার আছে, এগুলো দিয়ে কারুকার্য করা। বন্ধুরা, আমরা আশ্রম ঘুরে এবার চলে এলাম শ্রী শ্রী মোহনানন্দ আশ্রম বা শ্রী শ্রী বালানন্দ আশ্রমের যে রেস্ট হাউস, সেখানে চলে এলাম। এদিকেও একটা গেট আছে সরাসরি রাস্তার ওপরে, তবে রাত্রে এটা তালা দেওয়া থাকে। আমরা এখন একটু ফ্রেশ হয়ে প্রসাদ গ্রহণ করতে আমরা যাব ওই অফিস প্রাঙ্গণে। এখানে অফিসের পাশেই ওই বারান্দায় ওখানে খাবারের ব্যবস্থা আছে, ভেতরের ঘর আছে, সেখানে চেয়ারেরও ব্যবস্থা আছে, যারা বুঝতে পারবেন না মাটিতে। উৎসবের সময় গোটা উঠোন জুড়ে পাত পড়ে খাবারের। আমরা শ্রদ্ধার সাথে প্রসাদ গ্রহণ করলাম, তারপরেই বেরিয়ে পড়লাম ধ্যান মন্দির ও নর্মদা কুণ্ডে। এইখানটাতে একটা বলার ব্যাপার আছে, শ্রী শ্রী বালানন্দ ব্রহ্মচারী মহারাজ, তার মা ছিলেন নর্মদা দেবী এবং বাবা ছিলেন উজ্জয়িনীর মহাকাল মন্দিরের পূজারী। এখানে তখনকার দিনে যখন মহিলারা কোনো লেখাপড়ার ব্যাপার ছিল না, সেই সময় তার মা ধর্মশাস্ত্রের উপর অগাধ পাণ্ডিত্য জ্ঞান লাভ করেছিলেন। শ্রী শ্রী বালানন্দ মহারাজ মায়ের খুব প্রিয় ছিলেন এবং তাকে মা প্রীতম্বর বলে ডাকতেন। এই বালানন্দ মহারাজের ছোটবেলা থেকে ঈশ্বরের নামে গানে সমাধিস্থ হয়ে যেতেন, যে কোনো শ্মশানে মশানে বিভিন্ন জায়গায়। তৃতীয় দিনে
তিনি বাড়ি ছেড়ে চলে যান তার মা নর্মদা দেবীকে ছেড়ে তার দ্বিতীয় মা নর্মদা নদীর তীরে এবং নর্মদা পরিক্রমণ করেন। পরবর্তীকালে সেই নর্মদা নদীর জল এই কুণ্ড যেটা দেখছো, এই কুণ্ডর জলে এসে মেশানো হয়, ওখান থেকে নিয়ে আসা হয়, যার জন্য এখানে বলা হয় এই নর্মদা কুণ্ড এখানে যদি পরিক্রমণ করা হয় তাহলে নর্মদা পরিক্রমণের সমান সেটা হয়, এটা মহারাজ বলতেন। পরবর্তীতে গঙ্গনাথ গুজরাটে শ্রী শ্রী ব্রহ্মানন্দ মহারাজের আশ্রয় পান এবং তার সান্নিধ্যে আসার পর শিষ্যত্ব লাভ করেন এবং অনেক জ্ঞান লাভ করেন। প্রবাদ আছে শিবলিঙ্গের ওপর একটি গাভী রোজ দুধ দিয়ে যেত। এখানে নর্মদা কুণ্ডর গায়েতেই নওলাখা মন্দির, কিন্তু এটা এখন বন্ধ আছে। এটা দুপুর 2টো থেকে সন্ধ্যে 6টা, আবার সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা আছে। তাই আমরা রাস্তা দিয়ে এটা যাচ্ছি দেখতে। এটা যুগল মন্দির বলে, কেননা এখানে রাধাকৃষ্ণের মন্দির আছে। আর এই কয়েকটা পুরনো বাড়ি দেহঘরে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এগুলো ভবিষ্যতে আর হয়তো থাকবে না, হয়তো বড় বড় মাল্টি স্টোরেড বিল্ডিং তৈরি হয়ে যাবে। তা এটা হচ্ছে মৌনানন্দ মহারাজের সংস্কৃত স্কুল এখানে। আর এই যে আমরা নওলাখা মন্দিরে গেটে এসে গেছি। এই দেখো, এই নলাখা মন্দিরে এসে লোহার জিনিস পাওয়া যায়, তো তাই অনেকদিন ইচ্ছে ছিল। 2টো হাতা কিনলাম, একটা বটি কিনলাম। বটিটা কই? এই যে বটিটা ভেতরে, বটিটা 100 টাকা নিয়েছে। ওই এখানে সব পাওয়া যায়, সমস্ত কিছু পাওয়া যায়। আচ্ছা, লোহার জিনিস। আর চা কোথায় খেলে? পাশের দোকানটায় চা খেলাম। এই চা খেলে। ঠিক আছে। বন্ধুরা, তোমাদের আগে বলেছি যে চারুশীলা দেবী যে মন্দিরটি তৈরি করেন, এটা 1936 সালে মন্দিরের নির্মাণ কার্য শুরু হয় এবং 1941 সালে কাজটা শেষ হয়, মানে 5 বছর লেগেছিল। এর উচ্চ চূড়া, পিলার ও লম্বা বারান্দা বিশিষ্ট মার্বেল পাথরের এই মন্দিরটাতে মিশ্র স্থাপত্যের একটা বলিষ্ঠ নিদর্শন লক্ষ্য করা যায়। এটা কিছুটা বেলুর মঠের মতো গঠন শৈলীটা। আর 146 ফিট উচ্চতার এই মন্দিরটাতে মধ্যে রাধাকৃষ্ণর মূর্তি রয়েছে। আর রানীর মৃত্যুর পর মন্দিরের সামনে পুত্রকোলে রানী চারুশীলা দেবীর প্রস্তর মূর্তি স্থাপিত হয়েছে। তখনকার দিনে 9 লক্ষ টাকা খরচ হয়েছিল বলে এটার নাম নওলখা মন্দির। একটা পুরনো ছবি দিলাম আগের তোলা। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস করো, আর যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।